মাথায় চুল চমৎকার ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, চোখে চশমা, মুখের ফিচার একদম কাটা কাটা। বয়স 30 উত্তর, কিন্তু বেশি দেখায় না, একটু বা গম্ভীর। পোশাক পরিচ্ছদে শিল্পী লাইনের আতিশয্য কম, ঢিলে পায়জামা, পাঞ্জাবি। গীতিকার সুরকারের চেয়ে বরং কোনো কলেজের অধ্যাপক হলে বেশি মানাতো তাকে। এবং সবচেয়ে বিপদ, সুধীন দাশগুপ্ত কিন্তু কম কথা বলতেন। আজকে শুনবেন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি সুরস্রষ্টা সুধীন দাশগুপ্তের অজানা কাহিনী। সুধীন দাশগুপ্ত বলেছেন, আমার বাবা দার্জিলিংয়ে গভর্নমেন্ট স্কুলে পড়াতেন, ফলে জন্ম, শিক্ষা দীক্ষা, বড় হওয়া সবই হিমালয়ের কোলে। আমাদের বাড়ির পরিবেশটি আজও সারা মনে প্রভাব বিস্তার করে আছে। অমন বাড়ি কজনের হয়? আমার মা ছিলেন একদিকে সংসারের সুগৃহিণী আর একদিকে দেশ সেবক। বাড়িতে তাঁত বসিয়েছিলেন, মেয়েরা তাঁত চালাতেন। আসতেন তখনকার বিখ্যাত দেশ সেবিকা, সমাজসেবিকারা, যেমন লেডি অবলা বসু, ডব্লিউ.সি. ব্যানার্জির কন্যা মিসেস মায়া বসু। আমরা ধরেই নিয়েছিলাম এ বাড়ি সারাদিন মহিলা সমিতির কর্মকেন্দ্র। এ বাড়ির দুয়ার সবার জন্য খোলা। আর সন্ধ্যাবেলা বাড়ির আলাদা রূপ। বিকেলে দাদারা তাদের স্পোর্টস ক্লাবের খেলাধুলো, টেবিল টেনিস ইত্যাদি সেরে বসত ক্লাসিক্যাল গানের আসরে। আর বাইরের ঘরে বাবা তার স্কুলের ছাত্রদের নিয়ে বসতেন নাটকের রিহার্সাল দিতে। না, দাদার গানের আসরের তেমন মুগ্ধ শ্রোতা আমি ছিলাম না। ক্লাসিক্যাল গান সেই বয়সে কি প্রত্যক্ষভাবে আকর্ষণ করতে পারে? আর পালাতাম ভূপেন বসুর কাছ থেকে। সে যুগের প্রখ্যাত কীর্তনিয়া ভূপেন বসু আমাদের বাড়ি আসতেন। বছরে একবার কি দুবার কীর্তনের আসর বসত। শোনবার মতো সে কীর্তন, মুগ্ধ হবার মতো। হয়তো সেই শৈশবের ছায়া থেকেই তার এই সব গানের সুর এসেছে তার মধ্যে। যেমন মধুর মধুর বংশী বাজে, কিংবা আজ হোলি খেলবো শ্যাম, কিংবা আমার বাজু বন্ধের ঝুমকো দোলায়। কিন্তু ভূপেন কাকা, ওকে আমরা ওই নামেই ডাকতাম, মাঝে মাঝে আমাদের ধরে বেঁধে গান শেখাতে বসতেন এবং আমরা প্রাণপণে পালাবার চেষ্টা করতাম। পরে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই নরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের ক্লাসিক্যাল শিখিয়েছেন। উনি মানে খুদুদা ছিলেন আমার দাদার বন্ধু। শিবনাথ শাস্ত্রীর কন্যা শ্রীমতী হেমলতা সরকার প্রতিষ্ঠিত মহারানী গার্লস স্কুলে উনি ক্লাসিক্যাল গান শেখাতেন। প্রায় 9 বছর খুদুদা আমাদের বাড়িতে ছিলেন। দেখুন, গান বলুন, সুর বা কথা যাই বলুন না কেন, আমার ভিতর তার কোনো প্রবল প্রভাব তখনই পড়েছিল এমন কথা বলা ঠিক হবে না। বরং খেলাধুলায় আমার ঝোঁক ছিল বেশি। আমি ব্যাডমিন্টন খেলতাম, হকি খেলতাম, এমনকি খেলার তাগিদে কলকাতাতেও চলে আসতাম। এমন সময় বাংলার হয়েও খেলেছি। 1950-এ আমার দাদার মৃত্যুর পর আমাদের আনন্দময় সংসারটিতে বিষাদের ছায়া ঘনালো। তার স্মৃতি জড়ানো দার্জিলিং ছেড়ে আমরা সব পাট চুকিয়ে চলে এলাম কলকাতায়। এই সময়ে আমি আন্দোলিত হচ্ছি দুই আকর্ষণের দোলায়। কোন দিকে যাব? খেলাধুলোয় আগ্রহ আছে, সম্ভাবনাও আছে, আর গানের জগতে একটা কথা বলে নেওয়া ভালো, ইতিমধ্যে কিন্তু রয়্যাল স্কুল অফ মিউজিক লন্ডন থেকে সর্বোচ্চ ডিগ্রি আমি পেয়ে গেছি। আমাকে পিয়ানো শিখিয়েছিলেন জর্জি ব্ল্যাঙ্কস, রবার্ট কোরিয়া ও ক্যাপস ক্লিভার। জর্জির মতো অত বড় মিউজিশিয়ান সচরাচর হয় না। একটি গল্পের মতন ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘটনাটি ট্র্যাজিক, গল্প হলেও মর্মান্তিকভাবে সত্যি। সে সময়ে কলকাতার এক হোটেলে 18 জন সঙ্গীত শিল্পীর এক বিখ্যাত ব্যান্ড ছিল। এই 18 জন বাজিয়ের ব্যান্ড মাস্টার ছিলেন একজন বিখ্যাত নিগ্রো মিউজিশিয়ান, টেবি ওয়েদারফোর্ড। টেবি অপূর্ব পিয়ানো বাজাতেন। নিয়ম আছে জানেন তো, যারা হোটেলে বাজান তারা ডিনার ফ্রি পান। সেদিন ওই 18 ব্যান্ড বাদকের মধ্যে সেই অদ্ভুত রাত্রে একমাত্র অনুপস্থিত ছিলেন জর্জি ব্যাঙ্কস। সে রাতে হোটেলে অনেকেরই ফুড পয়জনিং হয়। অনেকের সঙ্গে ওই 17 জন সঙ্গীতজ্ঞই মারা যান। একমাত্র বেঁচে যান জর্জি কাঠমান্ডুর এক বিখ্যাত ইন্টারন্যাশনাল হোটেলের ব্যান্ড মাস্টার লুই ব্যাঙ্কস। হ্যাঁ, এই লুই ব্যাঙ্কসই তো জর্জির ছেলে। গান তো প্রচুর গাইতাম, বহু আসরে আমি গেয়েছি। আমরা ছোকরা বয়সে একটু দুষ্টু ছিলাম বই কি। এমনিতে যারা চ্যাংড়া বলে গ্রাহ্যের মধ্যে আনতো না, তারাই দেখেছি কীর্তন গাইলে পায়ের ধুলো নিত। অতএব সেই সব স্ট্র্যাটেজিক পয়েন্টে গিয়ে কীর্তন গাওয়া চলতো আমার, এবং প্রণাম নেওয়াও। তো তখন গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং রিপ্রেজেন্টেটিভ ছিলেন ক্ষিতীশ বসু। তার কাছে একবার এক বন্ধু জোর করে নিয়ে যায়। ক্ষিতীশ বসু গান শুনে বললেন, বেশ তো,
ভালোই, তার এই ঠান্ডা একটি দুটি মন্তব্য শুনে এই পথ আর মারায়নি। ওই বয়সে মানুষ আর একটু উষ্ণতা চায়, ভালো লাগার প্রকাশ চায়, তাই না? 7-8 মাস বাদে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ পিঠে এক চাপড়। ক্ষিতীশবাবু অনুযোগ করলেন, কেন আর যায়নি, কেন যোগাযোগ করেনি জানতে চাইলেন। তখন আমার খুব ভালো লাগলো, আন্তরিকতার স্পর্শ পেলাম। চলে গেলাম তার কাছে। আমার সুর দেওয়া প্রথম রেকর্ড বেরোলো 1953-তে। বেচু দত্ত গেয়েছিল গানটি, কেন আকাশ হতে আজ নিশীথে তারা ঝরে যায়। না, প্রথম গান হিট হয়নি, হয়েছিল সম্ভবত তৃতীয় গানটি। গেয়েছিলেন গায়ত্রী বসু, সূর্য কোথা যাও কেন গো লুকাও। আমার জীবনে এর আগে থেকেই ঘটেছিল আর একটি ঘটনা। আমি আইপিটিএ করতাম, কাজকর্মের ধান্দা বিশেষ ছিল না। সেখানেই সলিলের সঙ্গে আমার আলাপ। সলিল, কি বলবো, সলিল একটা যুগ। সলিলের কথা নিয়ে, সুর নিয়ে রবীন্দ্র দত্তর গানের যুগে যে পরীক্ষা নিরীক্ষা সে করতে পেরেছে, তার কোনো বিকল্প আমি দেখি না। তা আইপিটিএতে আমি ছিলাম নর্থ জোনের অর্গানাইজার, সলিল সাউথে। ওখানেও গানের কাজ, গান আর গান। সিনেমার গানের সুর দেওয়ার কাজ করি কমল দাশগুপ্ত সহকারী হিসেবে। অসাধারণ মানুষ এই কমল দাশগুপ্ত, সত্যিকার বাঙালিয়ানা, আভিজাত্য ছিল তার। তিনিই বোধহয় আজও বাংলা ছবির জগতের হাইয়েস্ট পেইড সঙ্গীত পরিচালক, কারণ বাংলা চন্দ্রশেখরের সঙ্গীত পরিচালনার জন্য তিনি তৎকালীন সময়ে নিয়েছিলেন 60,000 টাকা। বম্বের এক বিশাল চিত্র প্রযোজনা কেন্দ্র থেকে কমলদাকে ব্ল্যাঙ্ক চেক পাঠানো হয়েছিল কলকাতায়। কথা ছিল রাজি হলে কমলদা ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে নিতে পারেন। কমলদা সে চেক ফেরত পাঠান। তিনি বলেছিলেন সুর করতে বা আবহ রচনা করতে তিনি বম্বে যাবেন না, বম্বেকে আসতে হবে তার কাছে। অথচ এমন মানুষের 56-57 পর হাতে আর কাজই ছিল না। দেখুন, অনেক ফিল্মে সঙ্গীত পরিচালনা করেছি, সেগুলির কমার্শিয়াল সাকসেসের কথা আপনাদের অজানা নয়। কিন্তু আমার ভালো লাগা কিছু ছবি হলো ডাক হরকরা, হেডমাস্টার, নিশীথে, আকাশ কুসুম, আকাশ ছোঁয়া, অন্তরাল এবং পালঙ্ক। প্রথম স্বতন্ত্রভাবে সঙ্গীত পরিচালকের কাজ করার সুযোগ দেন সেকালের বিখ্যাত অভিনেত্রী তথা নায়িকা এবং পরবর্তীকালে প্রযোজিকা সুনন্দা দেবী, তার বিখ্যাত উল্কা ছবিতে। অনেক গীতিকারের গানেই আমাকে সুর দিতে হয়েছে। গান পছন্দ না হলে তো সুর আসে না, সুর স্ফূর্তি পায় না, আপনা থেকেই খেলতে থাকে যখন গানের ভাষা, সজ্জা, ছন্দ, ভাব আমাকে প্রেরণা যোগায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি গানে সুর দিয়ে বড় আনন্দ পেয়েছিলাম একসময়। সলিলও আমার বড় প্রিয় গীতিকার। এ যুগ এক্সপেরিমেন্টের যুগ, এবং তা হচ্ছেও। তবে গান রচনার ক্ষেত্রে আরও গভীরতা, আরও পরীক্ষা নিরীক্ষা, নতুন নতুন প্রচেষ্টার প্রয়োজন রয়েছে, এবং তা সর্বযুগেই থাকা বাঞ্ছনীয়। আপনাদের আধুনিক কবিতার কথাই ধরুন না কেন, সব কবিতাই কি সফল কবিতা? রাবিশ কি লেখা হয় না? গানের ব্যাপারেও তাই, সব গানের কথা শরীর অনবদ্য, ত্রুটিহীন, মনের মতো হয় না। একসময় ভেবেছি আধুনিক কবিরা গান লেখেন না কেন, তাদের দিয়ে লেখালে কেমন হয়, কিন্তু আমার বহু চেষ্টাই নিষ্ফল হয়েছে। যার কবিতা খুব উঁচু স্তরের, তিনি গান লিখেছেন নিচু স্তরের। দুটো লেখা যে একই লোকের, তা পাশাপাশি ফেললে বিশ্বাস করা যায় না। আমি বহু কবিতার সঙ্গীত রূপ দিয়েছি, যেমন ধরুন বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, কিংবা থই থই শ্রাবণ এলো ওই, সাগর থেকে ফেরা, কখনো কুমুদরঞ্জন মল্লিক, কখনো যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কিংবা কখনো প্রেমেন্দ্র মিত্র। আরও আছে, তারা মনে করি ওই কৃষ্ণচূড়ায় আগুন তুমি, কিংবা সুভাষ মুখোপাধ্যায়ের আকাশে দেখলাম তোমার মুখ, অথবা এপার যে বাংলাদেশ ওপারে সেই বাংলা, তুমি আমার মিছিলের সেই মুখ। এছাড়া এসব গান আমার সুরে, আকাশে আজ রঙের খেলা, নাচ ময়ূরী নাচরে, চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে, একই অঙ্গে এত রূপ, এ আমায় কোথায় নিয়ে এলে, একটা গান লেখো আমার জন্য, এপার গঙ্গা ওপার গঙ্গা, এসব গান তো মানুষের মুখে মুখে ফেরে, আজও, ভবিষ্যতেও ফিরবে। সিনেমার জন্য যখন সুর দিই তখন একটি ভাবনাই মাথার মধ্যে থাকে, তা হলো সিচুয়েশন অনুযায়ী সুর দিতে হবে। এছাড়া আর সব কাজই স্বাধীনভাবে করতে পারি, বাধা কোথায়? আজকে তরুণ সমাজ হিন্দি গানের দিকে ঝুঁকছে নানান কারণে। প্রথমত হিন্দি গানের জনপ্রিয়তার কারণ তার আনুষঙ্গিক ফিল্মের উজ্জ্বল রঙিন দৃশ্যাবলী আর মনোজগতে ফিরে তৈরি করা নায়ক নায়িকার অঙ্গভঙ্গি। এছাড়া হিন্দি ছবির এক একটি গানের যা প্রোডাকশন কস্ট, তাতে দুটি বাংলা ছবির পুরো সঙ্গীত এবং আবহ সঙ্গীত তৈরি করা যায়। অতএব টেকনিক্যাল কোয়ালিটি কিংবা যন্ত্রসঙ্গীতের সমারোহ হিন্দি গানকে অনেক আকর্ষক করে তুলতে পারে, আর তার সঙ্গে রয়েছে বিবিধ ভারতীর চমৎকার সহায়তা। সুতরাং বাংলা সিনেমার গান কি করে প্রতিযোগিতায় টিকবে বলুন? আমার প্রিয় গায়ক যদি বলেন এস ডি বর্মন আর ধীরেন্দ্রচন্দ্র মিত্র।
আমার গান আর শ্যামল মিত্রের কণ্ঠ বোধহয় এমন এক ধরনের সোনার সোহাগা ব্যাপার ঘটায় যে যতবারই এই ঘটনা ঘটেছে ততবারই ওর রেকর্ড পেয়েছে হাইয়েস্ট সেল। ওর হিট গান যদ্দূর মনে পড়ে নাম রেখেছি বনলতা, কি নামে ডেকে, এই শহরে এই বন্দরে, কেন তুমি ফিরে এলে, চোখের নজর কম হলে, কার মঞ্জিরও বাজে। সতীনাথেরও অনেক গানে সুর করেছি, যেমন সোনার হাতে সোনার কাকন, এই রিমঝিম আকাশ প্রদীপ তারা, সন্ধ্যার এবং গীতা দত্তের অনেক গানে সুর করেছি। কাজল কাজল কুমকুম, ওঠো ওঠো মা গৌরী, সন্ধ্যার গান দু একটা বলি, আমি লুকোতে পারিনি, মধুর মধুর বংশী বাজে। গান লেখা আর সুর দেওয়া আর সঙ্গীত পরিচালকের কাজ ছাড়া এখনও খেলাধুলো করি, কার্পেন্টারি করি, নানা রকম রান্নার এক্সপেরিমেন্ট করি। আমার প্রিয় লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুবোধ ঘোষ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ মিত্র, বিমল কর, সমরেশ বসু। তরুণ সুরকারদের মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমার ভালো লাগে। এছাড়াও প্রশান্ত চৌধুরী, অশোক রায়, দীনেন্দ্র চৌধুরী, জটিলেশ্বর মুখোপাধ্যায় তো আছেন। কমল দাশগুপ্তের পর রায়চাঁদ বড়াল, অনুপম ঘটক, রবীন চ্যাটার্জির সঙ্গীত পরিচালনা আমার ভীষণ ভালো লাগতো। অর্কেস্ট্রেশনের ক্ষেত্রে রায়চাঁদ বাবুর অবদান অনেক। আমিও কিছুকাল কলকাতা বোম্বে করেছি, গুরুদত্ত প্রোডাকশনে ছিলাম। টেম্পারমেন্ট কিছুতেই বলল না, অতএব ব্যাক টু প্যাভিলিয়ন আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এখন থেকেই সঙ্গে সব সময় একটা টর্চ রাখি, কারণ আমার ভবিষ্যৎ বন্ধুর মনে হয়, আমার ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। আনন্দলোকের প্রতিনিধি সত্যব্রত ঘোষের মুখোমুখি হয়ে এমনই এক সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলা সিনেমা এবং সঙ্গীত জগতের বিখ্যাত সুরস্রষ্টা শ্রী সুধীন দাশগুপ্ত। এতক্ষণ আপনারা শুনলেন সত্যব্রত ঘোষের সঙ্গে সাক্ষাৎকারে সুধীন দাশগুপ্তের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।